আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি চাকসু নিয়ে কথা বলার জন্য। অবশেষে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আমাদের চাকসু আর মাত্র আমাদের থেকে ২৪ ঘন্টা দূরে। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর ২০২৫ সালের ২৮ অথবা ২৯ আগস্ট হচ্ছে গিয়ে আমাদের চাকসুর তফসিল ঘোষণার মাধ্যমে চাকসুর দিকে অফিসিয়ালি যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে মনোনয়ন কেনা, যাচাই বাছাই, ফেরত দেওয়া নেওয়া, তার সাথে প্রার্থীদের ডোপ টেস্ট এবং হচ্ছে গিয়ে ডোপ টেস্টের পরে ডোপ টেস্টের ফলাফল এবং সেই ফলাফলে সকল প্রার্থীর উত্তরে আসা এই সবই ছিল আমাদের এই চাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এবং পরবর্তীতে আমাদের চাকসুর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা ছিল চাকসুর প্রচারণা। যদিও আমরা বন্ধের কারণে, দুর্গাপূজার বন্ধের কারণে আমাদের প্রচারণার ক্ষেত্রে মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ ছিল। কিন্তু তারপরও দুর্গাপূজা পরবর্তী সময় ক্যাম্পাস যখন আবার খোলে তখন প্রচারণাটা আসলেই একদম টপ নচ লেভেলের হয়েছে। এবং আমরা যদি দেখি যখন প্যানেলের পরিচিতিগুলা হলো, প্রথম হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবির হেভিওয়েট দলের ভিতরে তারা যখন দল ঘোষণা করলো তখন এই উত্তেজনা আরও বেড়ে গেল। এবং উম তার সাথে আরেকটা মেমোরেবল বিষয় থাকবে এই দুই দলেরই প্রার্থীরা একই দিনে প্যানেল পরিচিতি করানোর ঘটনাটা। এবং আমরা চাকসু থেকে আরও যদি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলতে চাই, তার ভিতরে একটা হচ্ছে গিয়ে বাম সংগঠনগুলোর একতাবদ্ধ হয়ে দুইটা প্যানেল ঘোষণা করার যে ঘটনা ছিল। একতাবদ্ধ হয়ে দুইটা বলতে হচ্ছে গিয়ে নরমালি বামগুলো হচ্ছে গিয়ে অনেকগুলো সংগঠন, আসলে অনেকগুলো বাম সংগঠন আছে, কিন্তু তারপরেও যে তারা একত্রিত হয়ে মানে মাত্র দুইটা প্যানেল দিছে, এটা আসলে তাদের জন্য অনেক বড় কিছু। এর ভিতরে একটা ছিল হচ্ছে দ্রোহ পরিষদ, আর আরেকটা ছিল সম্ভবত বৈচিত্র্যের ঐক্য এরকম নামে। এবং তার সাথে যখন ছাত্রদল এবং ছাত্র শিবির একই দিনে ইশতেহার ঘোষণা করলো, সেদিনটা ছিল হচ্ছে একদম পুরো রোমাঞ্চকর একটা অবস্থা। বিশেষ করে ক্যাম্পাস, সাংবাদিক এবং হচ্ছে গিয়ে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে এই সংগঠনে, তাদের পদভারে মুখরিত ছিল। তার সাথে আমরা যদি আরও কিছু প্যানেলের কথা চিন্তা করি, যেমন হচ্ছে চরমনাইয়ের ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ, তার সাথে হচ্ছে সাবেক সমন্বয়কদের একটি প্যানেল ছিল স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, এবং এছাড়াও ছিল সুফিবাদী ঘরানার স্টুডেন্টদের অংশগ্রহণ একটি প্যানেল যার নাম ছিল অহিংস শিক্ষার্থী ঐক্য। এবং তার সাথে অন্যান্য আরও অনেক প্যানেল, বিশেষ করে এসব প্যানেল ঘোষণা এক দুদিন পরেই হয় বাংলাদেশ খেলাফত মজলিস এবং হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ে একটি প্যানেল ঘোষণা হয়। তার সাথে বিভিন্ন আরও যেমন আরেকটি আলোচনা আরেকটি আরেকটি হেভি আরেকটি সেই সাথে আরেকটি প্যানেল ছিল, যেখানে ভিসি, এজিএস, জিএস এই ৩টি পদ ছিল না, ছিল হচ্ছে গিয়ে বাকি অন্যান্য সম্পাদকীয় পদগুলো। ওই প্যানেলটার নাম ছিল হচ্ছে ভয়েস অফ সিইউ। এবং ওখানেও বেশ ভালো ভালো কিছু প্রার্থী আমরা দেখেছি, যারা হচ্ছে চাকসু পূর্ববর্তী সময় ক্যাম্পাসে বিভিন্ন ভালো ভালো কাজ করেছিল। বিশেষ করে বিভিন্ন স্টেশনগুলোতে, আমাদের শাটল যে স্টেশনগুলোতে থামে, যেমন আমাদের 0 পয়েন্ট শুরু করে ফতেহাবাদ পরবর্তী চৌধুরীহাট, তারপর ক্যান্টনমেন্ট, তারপর ১৬ শহর এবং পরবর্তীতে ঝাউতলার পরে হচ্ছে গিয়ে একদম নিউ মার্কেট স্টেশন। প্রত্যেকটা স্টেশনে তারা হচ্ছে শাটলের যেই শিডিউল এবং হচ্ছে গিয়ে আমাদের প্রক্টর স্যার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোন নাম্বার তারা হচ্ছে সুন্দর করে ব্যানার আকারে ওখানে লাগিয়ে দিয়েছিল, যা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় ছাত্রদের বিভিন্ন উপকার এসেছিল। এবং সেই সাথে আমরা যদি বিভিন্ন প্রার্থীদের নাম বা হচ্ছে হেভিওয়েট প্রার্থীদের নিয়ে চিন্তা করি, তাহলে প্রথমেই ছাত্রদলের হেভিওয়েট প্রার্থীদের হিসেবে ছিল ছাত্রদলের হেভিওয়েট প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ভাই, তার সাথে তাদের যে জিএস পদে যিনি লড়েছেন ছাত্রদল থেকে সাফায়েত ভাই, এবং তার সাথে হচ্ছে এজিএস ছিল হচ্ছে তৌফিক। এবং এর সাথে ছাত্রদল থেকে আরও নজর কেড়েছে অনেকে, বিশেষ করে বেশ ভালো সংখ্যক মেয়ে শিক্ষার্থী সেখানে ছিল। এবং পরবর্তীতে ছাত্র শিবিরের প্যানেল যদি আমরা দেখি, ছাত্র শিবিরের প্যানেলে প্রথমেই আসে দি অন অ্যান্ড অনলি ইব্রাহিম রনি ভাই, যিনি হচ্ছে গিয়ে এই ৩৬ দিন কিংবা হচ্ছে গিয়ে শুধু বর্ষা বিপ্লবী না, যিনি হচ্ছেন গিয়ে মানে ছাত্র শিবির হিসাবে একদম প্রান্তিক পর্যায়ে থেকে একজন নেতাকে হচ্ছে গিয়ে সঠিক নেতৃত্ব, সঠিক দক্ষতা এবং হচ্ছে গিয়ে সকল ধরনের পেশা হ্যান্ডেলের যোগ্যতা দিয়ে তৈরি করে, সেরকমই একদম পুরো মাঠঘাট থেকে মানে মাঠের পলিটিক্স করে একদম পুরো মানে এরকম একটা কথা আছে না যে পুরোপুরি খাঁটি শোনা হওয়া বা হচ্ছে গিয়ে সত্যিকার একজন খাঁটি সম্পদে পরিণত হওয়া, ইব্রাহিম রনি ভাই হচ্ছে ওইরকম একজন নেতা। এবং তার সাথে শিবিরের খুব সম্ভবত সবচেয়ে আলোচ্য একজন প্রার্থী ছিল হচ্ছে গিয়ে সাইদ বিন হাবিব, শিবিরের পক্ষ থেকে যিনি জিএস পদ নির্বাচন করতেছে। বিশেষ করে সাইদের ব্যাপারটা হচ্ছে সে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, এবং তার সাথে হচ্ছে তার রেজাল্ট, সে সম্ভবত তার ডিপার্টমেন্টে ফার্স্ট, এবং সে আরও একটা যে বিষয়টা তার ব্যাপারে ইউনিক, সে হচ্ছে সাইদ বিবাহিত এবং হচ্ছে গিয়ে তার একটা সন্তান আছে, একটা বা দুইটা যাই হোক, তার বাবু আছে। তো এই বিষয়গুলো আসলে অনেক বেশি ইউনিক, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ভিতরে একই সাথে সে ফার্স্ট, তার ওয়াইফ আছে, তার বাবু আছে, মানে একটা সে পুরো ফ্যামিলি একজন কর্তা। এই বিষয়টা আসলে খুবই আনকমন, খুবই রেয়ার। সেখান থেকে এত কিছু হ্যান্ডেল দেওয়ার পরও নির্বাচনের এই যে পুরো প্রচারণায় আমরা যারা দেখেছি কাছ থেকে বা দূর থেকে, সাইদের বিভিন্ন সাক্ষাৎকারগুলো বা বিভিন্ন যে বিতর্ক অনুষ্ঠান হয়েছে সেখানকার পারফরমেন্স এবং হচ্ছে গিয়ে আপামর সাধারণ শিক্ষার্থীদের সাথে যার যে সৌহার্দ্যপূর্ণ আচার-আচরণ, এটা আসলে একদম টপ নচ ছিল। এবং হচ্ছে গিয়ে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম ভাই কিংবা ফরহাদ, ওনাদের যে আচার-আচরণ বা ওনাদের কথাবার্তা বা ওনাদের যে একটা পার্সোনা, তার অনেকটা হচ্ছে গিয়ে সাইদ বিন হাবিবের আচার-আচরণ, সাইদ বিন হাবিবের যেই সিভি বা হচ্ছে ওর যেই একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার সাথে কিছুটা হয়তো বা মিল পাওয়া যায়। তার সাথে শিবিরের আরও একজন আলোচক প্রার্থী ছিল শিবিরের এজিএস প্রার্থী হচ্ছে সাজ্জাদ হোসেন মুন্না, যিনি হচ্ছে চাকসু পূর্ববর্তী সময়ে হয়তো বা চাকসুর কেন্দ্রীয় সংসদে এত বড় পদের জন্য খুব বেশি একটা আলোচনা ছিলেন না, তবে হঠাৎ করে তিনি প্যানেল ঘোষণার দিন আলোচনায় আসেন এবং পরবর্তী প্রচারণায় তার শিক্ষার্থীদের সাথে তার আচার-আচরণ, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের সাথে তার আচার-আচরণ সেটা, এবং হচ্ছে গিয়ে মেয়ে শিক্ষার্থীরা এবং অন্যান্য
অন্যান্য মানে তার ডিপার্টমেন্ট বা অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সেসব ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের তার প্রতি আগ্রহ, মুন্নার প্রতি আগ্রহ, এটা আসলেই একটা অভূতপূর্ব বিষয়। আমার মনে হয় শিবির সহ মুন্না নিজেও আসলে আশা করে না যে হচ্ছে সে এত দ্রুত এবং এত বেশি জনপ্রিয় হয়ে উঠবে শিক্ষার্থীদের মাঝখানে। এবং এজিএস পদ নিয়ে যদি বলতে হয় তাহলে এজিএস পদে আরও একজন প্রার্থী ছিল যিনি আসলে সাবেক শিবির বলা যায়, বা মানে খুবই রিসেন্টলি যিনি শিবির থেকে মুভ করছেন, তিনি হচ্ছে শিপন ভাই, বা যার পুরো নাম হচ্ছে শাখাল হোসেন শিপন। তার অনেকগুলো পরিচয়, এর ভিতরে একটা হচ্ছে যখন ঘনঘর ফেসিবাদ ছিল সেই 2024 19 জুলাই, যখন চারিদিকে আমাদের ভাইরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছিল, সেই সময় লালদিঘির চট্টলা লালদিঘির ময়দানে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের এই আন্দোলন হাসিনার পতন বা হচ্ছে গিয়ে হাসিনার পদত্যাগের মাধ্যমে শেষ হবে। এরকম তিনি সেখানে সাধারণ মানুষের মাঝখানে সর্বপ্রথম হাসিনার পদত্যাগ বা হচ্ছে হাসিনার পতনের কথা সরাসরি বলতে সাহস করেছিলেন। এটা হচ্ছে তার একটা পরিচয়। তার সাথে আরও আছে তিনি একজন জুলাই যোদ্ধা। তিনি 16 জুলাই কিংবা 16 জুলাই কিংবা 18 জুলাই হচ্ছে গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং পরবর্তীতে যখন 5 আগস্ট পরবর্তী ফ্যাসিবাদকে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করি, তখন থেকে বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এবং হচ্ছে গিয়ে তার ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট কাজে তাকে আমরা বেশ সরব পেয়েছি। তার সাথে শিবিরে আরও অনেক প্রার্থী ছিল। শিবির মানে যারা আলোচনা ছিল, এর ভিতরে একজন ছিল বিজ্ঞান ও গবেষণা বা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। ওই পদের জন্য যিনি রয়েছেন মাহবুবুর রহমান। মাহবুবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মাহবুব জুলাই আন্দোলনের একদম শুরুর দিকে 15 জুলাই আমাদের ভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নৃশংসভাবে আহত হয়েছিল। এবং সেটা সত্যি খুবই, সেই ছবিগুলো এখনও ফেসবুকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণীর আহত ছবি যাবে আমাদেরকে আবেগপ্রবণ করেছিল। একইভাবে আমাদের বিশ্ববিদ্যালয় মাহবুবুর রহমানের আহত হওয়ার ছবিটি অবশ্যই খুবই বেশি ইমোশনাল ছিল। পরবর্তীতে আরও কিছু যদি আমরা দেখি যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়েছিল এবং তাদের বেশ ভালো গুরুত্বপূর্ণ কিছু পদে কিছু প্রাক্তন লীগের কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি, যারা হচ্ছে ছাত্রলীগের আমলে হলে থেকে ছিল এবং হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছিল। এবং পরবর্তীতে হয়তো 2024 5 আগস্টের পূর্ববর্তী সময় একটা দুটা ভালো পোস্ট বা হচ্ছে গিয়ে 1-2 দিন আন্দোলনে বা মিছিলে যাওয়ার ছবি, এগুলো দিয়ে হয়তো তারা এখন পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেছে তাদের দাবি অনুসারে। তো সেই ছাত্রলীগের পদের কিছু মানুষজনকে আমরা দেখতে পেয়েছি প্রার্থী হিসেবে। আচ্ছা, তো এবার আমরা যারা ভোটার, আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে কী বিবেচনা রাখতে পারি? আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু আমরা অনেকে বিবেচনা রাখতে পারি। বিশেষ করে যেভাবে চিন্তা করে, যেভাবে যে কোয়ালিটির মানুষজনদেরকে পছন্দ করে, আসলে তাদের ক্রাইটেরিয়াগুলো আসলে ওইভাবেই আসবে। তো আমি যদি আমার জন্য ক্রাইটেরিয়াগুলো বলি, যা আমি ভোট দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবো বা আমাদের করা উচিত, আমি করবো বলার ক্ষেত্রে আমার বলা উচিত যে আমরা যা আমাদের করা উচিত প্রার্থীদের যোগ্যতা নির্ণয়ের জন্য বা প্রার্থীদেরকে মাপার জন্য আসলে যে বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি। প্রথমে যদি বলি আমরা হচ্ছে তাকওয়া খেয়াল রাখতে পারি। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীরুতা বা আল্লাহকে ভয় করে চলা বা আল্লাহ সচেতনতা। মানে একজন মানুষের দৈনন্দিন যত কর্মকাণ্ড আছে, সেটা হোক হাক্কুল ইবাদ বা হাক্কুল্লাহ, অর্থাৎ বান্দার হক হোক বা আল্লাহর হক হোক, এই সকল ক্ষেত্রে সে আসলে কতটুকু আল্লাহকে ভয় করে চলে, এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়া হতে পারে প্রার্থীদেরকে বিবেচনার ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখবো তা হচ্ছে গিয়ে দক্ষতা, অর্থাৎ যেই পদে দাঁড়িয়েছেন তার সেই পদটাকে হোল্ড করার এবং তার ওই পদে সে বিজয়ী হলে তার উপর যেই কাজগুলো অর্পিত হবে, তার যে দায়িত্বগুলো হবে, সেই দায়িত্বগুলো পালন করার তার আসলে দক্ষতা কতটুকু। তৃতীয়ত আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি, সেটা হচ্ছে সাংগঠনিক সক্ষমতা। কারণ যখন প্রার্থীরা বিজয় হয়ে চাকরিতে যাবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শুধু যে সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট হবে এটা ব্যাপার না। মানে এটা সত্য না। অনেক ক্ষেত্রে হতে পারে যে তার জাতীয় অনেক ইস্যুতেও তার কাজ করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে যাদের বিভিন্ন একটা ভালো সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড থাকে, হোক সেটা পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল, উভয় ক্ষেত্রেই যারা দক্ষ হয় বা যাদের সাংগঠনিক সক্ষমতা ভালো থাকে, তারা হচ্ছে সাধারণ মানুষের আবেগটা বোঝায় এবং সাধারণ মানুষের আবেগকে বুঝে সেই অনুসারে কর্মসূচি প্রণয়ন করা এবং সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকে। বিশেষ করে প্রার্থীদের আমরা বিবেচনার ক্ষেত্রে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নেগোসিয়েশনের ক্ষমতা। মানে যখন বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্রদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দুইটা একটা মুখোমুখি অবস্থান থাকবে, তখন আপনাকে বা প্রার্থীদেরকে অবশ্যই প্রশাসনের সাথে নেগোসিয়েশন করতে হবে। তো কারো যদি সাংগঠনিকভাবে বিশ্ববিদ্যালয়কে চাপ দেওয়ার ক্ষমতা না থাকে বা হচ্ছে গিয়ে নিজের যুক্তিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে নেগোসিয়েশন করার ক্ষমতা তেমন ভালো না থাকে, তাহলে আসলে সে খুব বেশি আসলে ভালো কিছু করতে পারে না শিক্ষার্থীদের জন্য। তাই আমরা 1 নম্বরে রাখতে চাই তাকওয়া, 2 নম্বরে দক্ষতা, 3 নম্বরে হচ্ছে সাংগঠনিক সক্ষমতা। মানে যেটার মাধ্যমে সে শুধু তার ফোর্স না, তার পুরো সংগঠন বা হচ্ছে গিয়ে তার সংগঠনের সাথে আরও যারা এলাই আছে তাদের থেকে বিভিন্ন বেনিফিট নেওয়ার মাধ্যমে ছাত্রদেরকে বেনিফিট দিতে পারবে বা হচ্ছে প্রশাসনকে প্রভাবিত করতে পারবে ভালো বা শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট কাজের জন্য। এবং তার সাথে হচ্ছে নেগোসিয়েশনের ক্ষমতা। বিশেষ করে পার্সোনালি আমার কাছে খুব বেশি ফেভারিট না হলেও আমাদের সবার কাছে অনেক বেশি পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস, যিনি এস এম ফরহাদ ভাইয়ের অন্যতম একটা মানে আকর্ষণীয় একটা গুণ হচ্ছে কি ওনার তর্ক করার সক্ষমতা। ওনার সামনে যে কোনো একটা প্রশ্ন করলে, বিশেষ করে যদি ওই বিষয়টা অনেক বেশি জটিল কোনো ইস্যুতে হয়, তাও সেখান থেকে উনি খুব ভালো নেগোসিয়েশন করতে পারেন। আচ্ছা, তো এরপর আরেকটা গুণ যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে ইশতেহার পূরণের সক্ষমতা। আমরা দেখেছি যে প্রচারণার সময় কম বেশি সকল প্রার্থী হচ্ছে বেশ বড় ইশতেহার দিয়েছে বা অঙ্গীকার করেছে, তারা এটা করবে। তারা হচ্ছে অনলাইন সিস্টেম, তারপর হচ্ছে বেতন বা হচ্ছে পরীক্ষা ফি, এগুলো হচ্ছে অনলাইন করে ফেলবে। তার সাথে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা নির্দিষ্ট পোর্টফোলিও থাকবে, তার নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট থাকবে অনলাইনে, সেখান থেকে সেটা রেজাল্ট সহ সকল সংশ্লিষ্ট বিষয় নিয়ন্ত্রণ করতে পারবে। এগুলো খুব ভালো কথা। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে পূর্ববর্তীতে বা
ছাত্রদের জন্য বিভিন্ন যেসব কল্যাণমূলক কাজ হয়েছে কম বেশি, সেগুলো তো আসলে কেউমাত্র অবদান রাখতে পেরেছিল, এবং ভবিষ্যতে তারা আসলে তারা আসলে ভবিষ্যতে কী করবে সেটা নির্ভর করবে। কারণ আসলে ইশতেহার তো আসলে দিন শেষে শুধু দেওয়ার বিষয় না, এটা আসলে পূরণ করার বিষয়, এবং পূরণ করার ক্ষেত্রে আসলে শুধুমাত্র একজন ব্যক্তির বুদ্ধি বা একজন ব্যক্তির শক্তিতে হয়ে যাবে না, বা শুধু চাকসুই যে সব করে ফেলতে পারবে এরকম না। তার সাথে হচ্ছে গিয়ে তার হয়তো বা আমাদের ভার্সিটির যেসব সাবেক অ্যালামনাইরা আছে তাদেরকে দরকার হতে পারে। তার সাথে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক বা বৈদেশিক সংস্থা যারা আছে, দাতব্য সংস্থা, তাদের থেকে সাহায্য, তাদের সাথে যোগাযোগ করার দরকার পড়তে পারে। তো এই সকল ক্ষেত্রে আসলে যারা পারদর্শী হবে, বিশেষ করে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি, সেখানে ডাকসুর বিভিন্ন কাজের জন্য তাদেরকে হচ্ছে গিয়ে তুরস্ক বা চীনের বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলতে হচ্ছে। তো খুবই স্বাভাবিক যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন অতটা নিজ থেকে সক্ষম হয়ে যায় না যে আসলে চাকসুর যতগুলো কাজ আছে বাস্তবায়ন করা, সবগুলো আসলে সে নিজের বাজেটে করে ফেলতে পারবে, এটা আসলে ভাবার জন্য খুব বেশি কারণ নাই। আর শেষের দিকে আরেকটা যেটা এখন খুব বেশি হট টপিক, সেটা হচ্ছে গিয়ে নারীরা বা মেয়ে শিক্ষার্থীরা কাদের কাছে নিরাপদ। এটা খুব বেশি প্রভাব ফেলবে, কারণ আমরা জাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের সংসদ নির্বাচন আমরা দেখেছি যেসব শিক্ষার্থীদের কাছে বা যে ঘটনার শিক্ষার্থীদের কাছে মেয়েরা নিরাপদ অনুভব করে, আলটিমেটলি তারাই বিজয়ী হয়েছে। তো আমাদের এখানেও যেসব মেয়েরা নিয়মিত শাটলে বা বাসে বা বিভিন্ন ক্লাবে, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ক্লাবে অংশগ্রহণ করেন, সেসব আপুরা আসলে বলতে পারবেন সবচেয়ে বেশি আসলে তারা কাদের কাছে নিরাপদ অনুভব করে। তবে আমরা আমাদের সাধারণ পর্যবেক্ষণে যা দেখেছি, শাটলে যখন সেই কিছু উগ্র লাফাঙ্গা সেকুলার লিবারেল যারা হচ্ছে গিয়ে গাজা ইয়াবা মদ বা হচ্ছে মাদক, এগুলো যাদের নিত্যসঙ্গী, এদের আশেপাশে কখনোই আসলে মেয়েরা সিকিউর বা হচ্ছে নিরাপদ অনুভব করে না। বরং তার থেকে যদি আপনি দেখেন, তাবলিগের সব ছেলেপেলেরা শাটলে করে টিউশনে যায়, বা আমাদের অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, সেটা হোক ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র মজলিস, অন্যান্য ইসলামিক ঘটনার যারা আছে, তাদের আশেপাশে আসলে মূলত মেয়েরা একটু বেশি কমফোর্ট ফিল করে। যদি এটা দিন শেষে মেয়েদের বিষয়, মেয়েরা আসলে ভেবে দেখবে আসলে মেয়েরা কোন শিক্ষার্থীদের আশেপাশে, তার কোন ভাইদের আশেপাশে নিরাপদ অনুভব করে। সবশেষে উপসংহারে আসতে গেলে, বিগত এক সপ্তাহ, আমার জন্য পার্সোনালি এক সপ্তাহ কেন, কারণ হচ্ছে কি আমি ঢাকায় ছিলাম কিছুদিন। তো এই আমাদের নির্বাচনটা তো হচ্ছে 15 অক্টোবর, খুব সম্ভবত জাস্ট এক সপ্তাহ আগে আমি বাসা থেকে আসছি ক্যাম্পাসে। তো এই এক সপ্তাহ বা 10 দিন আসলে অনেক বেশি স্মৃতিপ্রবণ ছিল আমার জন্য, কারণ আমি একজন জুলাই যোদ্ধা। তো একজন জুলাই যোদ্ধা হিসেবে যখন আমার রক্ত দিলাম আমার দেশের ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, পরবর্তীতে আমার ক্যাম্পাসে যে ছাত্র সংসদ, সেটা আসলে নির্বাচনটা অনেক বেশি আকাঙ্ক্ষিত ছিল আমার জন্য। তো পরবর্তীতে যখন প্রচারণা শুরু হলো, বিশেষ করে প্রত্যেকদিন শাটলে যাওয়ার সময় এক গাদা করে লিফলেট পাওয়া, যারা কখনো কথা বলে নাই তারাও এসে সালাম দেওয়া, কোলাকুলি করা, এগুলো আসলে খুবই মেমোরেবল ইভেন্ট। এবং তার সাথে ভিপি জিএস পদের যেই বিতর্কগুলো, সেগুলো আসলে খুবই রোমাঞ্চকর ছিল। এবং আরও যে বিষয়গুলো আসলে আমাদের জন্য সবসময় মনে থাকবে, বা যেটা আসলে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আসলে চাকসুতে তো পোস্ট আছে কতটি, মেবি অ্যারাউন্ড 200-200 আশেপাশে কিছু হবে। তো আমি চাকসু আর হচ্ছে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ একসাথে মিলিয়ে বলতেছি। তো এই 200 সিটে খুবই স্বাভাবিক যে হচ্ছে গিয়ে আমাদের প্রার্থী যেহেতু প্রায় 909 জন, তো হচ্ছে গিয়ে সবাই বিজয় হবে, অবশ্যই কাউকে না কাউকে হারতে হবে। এবং সেক্ষেত্রে অনেক যোগ্য লোকদেরকে, অনেক যোগ্য প্রার্থীদেরকে অনেক পোস্টে হারতে হবে। যেমন হচ্ছে আমরা জিএস পদ যদি দেখি, জিএস পদে আরও কিছু হেভিওয়েট প্রার্থীদের ভিতরে আছে হচ্ছে গিয়ে সাইদ বিন হাবিবের সাথে ইসলামী ছাত্র আন্দোলন থেকে আছে আব্দুর রহমান, তার সাথে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন থেকে আছে রশিদ দিনার, তার সাথে হচ্ছে গিয়ে ছাত্র মজলিসের সভাপতি রুমি, ওরা সবাই খুবই যোগ্য। তো এতে কাউকে কথা হারতেই হবে। কিন্তু আসলে আমরা যদি দেখি, এখানে হার বা জয় আসলে মুখ্য বিষয় না, দিন শেষে মুখ্য বিষয় হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের জন্য তারা কী করবে, সেগুলো আসলে যে তারা বলতে পারছে, তারা একটা নতুন করে শিক্ষার্থী বান্ধব একটা চাকসুর পথে তারা আসলে সহযাত্রী ছিল, এটা আসলে বড় বিষয়। এবং যারা জিতবে তারা তো বিজয়ী, যারা হারবে তারা আসলে আমাদের কাছে বিজয়ী। কারণ চাকসুতে হেরে যাওয়া মানে হচ্ছে গিয়ে সে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবে না, বা শিক্ষার্থীরা তার কাছ থেকে বেনিফিটেড হবে না, এরকম কিছু না আসলে। বরং চাকসুতে সে যদি হেরেও যায়, তারপরেও তার সামনে অবারিত সুযোগ থাকবে শিক্ষার্থীর জন্য কাজ করে যাওয়ার, এবং বিভিন্ন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র অধিকার নিয়ে সেও নেগোসিয়েশন করতে পারবে, সেও চাপ সৃষ্টি করতে পারবে। তার যে ইশতেহারগুলো ছিল, ওগুলো সে পূরণ করার ব্যাপারে চাকসুতে যারা নির্বাচিত হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবে। আর অন্যতম গুরুত্বপূর্ণ বা অন্যতম মেমোরেবল কিছু কথা যদি বলা, তাহলে হচ্ছে ব্যালট, যেগুলো ছিল ব্যালট লিফলেট, যেসব বিশেষ করে এই যে শেষের দিকে হচ্ছে টেডি বিয়ার, তারপর হচ্ছে গিয়ে ক্যাট, এবং তার সাথে বিভিন্ন ফানি কিছু লিফলেট ছিল। আবার হচ্ছে গিয়ে মেসি রোনালদোর সাথেও আমি একটা লিফলেট দেখেছিলাম, তার সাথে হচ্ছে স্টার চিহ্নের, তারপর হচ্ছে গিয়ে আরও কিছু পেন্টাগন সাইন, এরকম বিভিন্ন সৃষ্টিশীল শৈল্পিক লিফলেট আসলে দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ করে গতকাল, হচ্ছে আমি এখন এটা রেকর্ড করতেছি 14 অক্টোবর, অর্থাৎ গতকাল 13 অক্টোবর, সবগুলো প্রায় সবগুলো প্যানেলের পক্ষ থেকে যেভাবে হচ্ছে প্রজেকশন মিটিং করা হলো, সেটা আসলে একটা কি বলে এটাকে, এভারগ্রিন মেমোরি থাকবে সবার জন্য একদম চিরদিন সতেজ একটা চির সতেজ একটা মেমোরি হিসাবে থাকবে সবার জন্য। আমি যখন গতকাল আমি ট্রেন থেকে নামলাম, তখন বেরোই দেখি যে একদম স্টেশনের সামনেই হচ্ছে গিয়ে একদম আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে বলতে গেলে প্রজেকশন মিটিং করতেছিল হচ্ছে গিয়ে বৈচিত্র্য ঐক্য প্যানেল, বামদের একটা প্যানেল, আর ইসলামী ছাত্র শিবির তখন প্রজেকশন মিটিং করতেছিল আমাদের 0 পয়েন্ট মসজিদের সামনে। এবং সেখানে দেওয়ার ইনরমাস ক্রাউড, এত মানুষ হবে, আমার মনে হয় ছাত্র শিবির আশা করে যে তাদের প্রজেকশন মিটিং এত মানুষ হবে। তো সব মিলিয়ে আসলে চাকসু এতদিন একটা কথা ছিল যে আসলে চাকসু কবে
হবে কবে, এখন ফাইনাল যখন 24 ঘন্টা দূরে আছে আমরা 400 থেকে। তো আসলে এখন খুব মনে হচ্ছে যে শেষমেশ হয়ে গেল, মানে হওয়ার পথে আসলে 400 অবশেষে আমরা পেয়ে গেলাম। এবং হচ্ছে গিয়ে আবার কবে, আবার সেই 1 বছর পর পাবো কিনা বা আবার কতদিন পর পাবো, সেটা আসলে খুব কি বলবো, ততদিন পর্যন্ত আমরা এই মেমোরি নিয়ে আসলে থাকতে চাবো। এবং আরেকটা বিষয় যেটা আসলে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে আসলে কারা কারা আগামী চাকসু মানে হোক, এটা আসলে কারা চায় বেশি, বা যারা এটা নিশ্চয়তা দিতে পারবে না, তারা প্রার্থী হয়ে তারা বিজয়ী হয়ে শুধুমাত্র নিজেদের এজেন্ডা না, বরং আগামী চাকসু দেওয়ার ব্যবস্থা করবে, সেটা আসলে অনেক বিবেচনা রাখবে। আসলে অনেক লম্বা ভিডিও, এগুলো আসলে এত বড় করতে চাইনি। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই প্রার্থীদের জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে এখন তো আসলে 24 ঘন্টা আছে, তো আসলে কি হয়ে যায় কিছু বলা যায় না। তো সবাই দোয়া করবেন যেন আমাদের চাকসুটা আসলেই সুন্দর মতো হয়, এবং হচ্ছে যেন আমরা সত্যিকারের আমাদের জন্য যারা কল্যাণকর হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেরকম চাকসু প্রতিনিধি বেছে নেওয়ার সৌভাগ্য দান করেন। আল্লাহ তাআলা যেন এই আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা ভার্সিটির পরিবেশ এবং হচ্ছে রাজনৈতিক পরিবেশ, জাতীয় রাজনৈতিক পরিবেশ সবগুলো যেন একটা স্টেবল পজিশনে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।